সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। কেউ জায়গাটা বিক্রি করতে চাইতেছিল না সাইফুলের কাছে, যার জন্য আমার আম্মাকে প্রথমে টার্গেট করে। আমরা ভুলেও বিশ্বাস করতে পারি না যে সে আমাদের সাথে এরকম প্রতারণা করবে। আম্মা ওখানে ঢোকার পরে আইসিইউতে আপনি হার্ট অ্যাটাক করছে এই টাকার শোকে। আল্লাহ পাক একজন কিন্তু উপরে আছে, আমি কতদিন দোষী কতদিন নির্দোষী। দর্শক, এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান অপরাধের খোঁজে স্বাগত জানাচ্ছি আমি উল্লাস মুর্তজা। আজকের গল্পটি একটি বিশ্বাসঘাতকতার গল্প, যেখানে বন্ধুত্বের মুখোশের আড়ালে লুকিয়েছিল প্রতারণার বিষাক্ত ছোবল। একই এলাকার দুই প্রতিবেশীর মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব রূপ নেয় কোটি টাকার অংশীদারিত্বে, আর সেই অংশীদারিত্বই হয়ে ওঠে এক ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ। গল্পের শুরুটা 2018 সালে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা হাতিঝিল থানাধীন 15 নং বাগিচার টেক 22 নং ওয়ার্ডে। এই এলাকার বাসিন্দা রকিবুল করিম ভুইয়া এবং তার প্রতিবেশী সাইফুল ইসলাম। প্রাথমিক পরিচিতি ধীরে ধীরে গাঢ় বন্ধুত্বে মোড় নেয়। সাইফুল, যার অতীত অভিজ্ঞতা মূলত রিয়েল এস্টেট এবং জমি সংক্রান্ত ব্যবসায় ছিল, রকিবুলকে প্রস্তাব দেন তারা দুজনে মিলে লাভজনক জমি বেচাকিনার ব্যবসা করবেন। উদ্দেশ্য কম দামে জমি কিনে দ্রুত বেশি দামে ডেভেলপারদের কাছে বিক্রি করা। 2018 সালের মাঝামাঝি তারা পার্টনারশিপ চুক্তি করেন। চুক্তির মূল ভিত্তি ছিল রকিবুল জমি শনাক্ত করবেন এবং মালিকদের সঙ্গে প্রাথমিক দরদাম চূড়ান্ত করবেন। অন্যদিকে সাইফুল তার ডেভেলপমেন্ট কোম্পানি সম্রাট ডেভেলপার প্রাইভেট লিমিটেডের মাধ্যমে সেই জমি কিনে নেবেন এবং চূড়ান্ত লাভে হেলথ কেয়ার কোম্পানির মতো বড় প্রতিষ্ঠানের কাছে বিক্রি করবেন। তাদের প্রথম প্রজেক্ট শুরু হয় হাতিঝিল বাগিচার টেকের শেষ প্রান্ত আর্মি ক্যাম্প সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ 29.15 কাঠা জায়গা নিয়ে। এই জমির মালিক ছিলেন মোট 6 জন: জাহানারা বেগম, রেহেনা বেগম, সরবানু, হুমায়ুন মিয়া, শামসুল হক ও মীর মাহতাবুদ্দিন। রকিবুল ভুইয়া জানান, সাইফুল এলাকার পুরনো লোক হওয়ায় এমনকি তার মাও তাকে বিশ্বাস করতেন। তিনি ভেবেছিলেন একসাথে কাজ করলে দুজনেরই উন্নতি হবে। তখন বিশ্বাস করা কঠিন ছিল যে এত বড় একটি প্রতারণার জাল পাতা হচ্ছে। সাইফুল মূলত আমরা যখন ছোট, আমাদের যখন এই বাড়ির কাজ করে, তখন সেইখানে আমাদের বাড়ির যে ইটা চালে যে যুগালির কাজ করতে এসেছিল। এই কন্ট্রাক্টরি সুবাদে ও একটা আপনার কোম্পানি করতো, ডেভেলপার কোম্পানি সম্রাট ডেভেলপার্স। এই সম্রাট ডেভেলপার্সের যত কাজ কাম ওরা করতে হলে আপনার মেরা দিয়া ভুইয়াপাড়া বনশ্রী, ওইখানে কয়েকটা প্রজেক্ট নিছে এবং কোনো প্রজেক্টও কমপ্লিট করতে পারেনি। প্রত্যেকটা প্রজেক্টের মামলা চলতেছে। 29.15 কাঠা এই জমির বাজার মূল্য 2018 সালেই ছিল কাঠা প্রতি 1 কোটি টাকা, অর্থাৎ মোট জমির মূল্য প্রায় 29.15 কোটি টাকা। চুক্তি অনুযায়ী রকিবুল ভুইয়া জমি মালিকদের কাছ থেকে কম দামে কিনবেন এবং সাইফুল ইসলাম তাকে কাঠা প্রতি 1 কোটি টাকা অর্থাৎ 29.15 কোটি টাকা পরিশোধ করবেন। রকিবুল করিমের লাভ ছিল তিনি 29.15 টাকার নিচে যত কম দামে জমি কিনতে পারবেন সেই পুরো টাকাটা। আমি বাইনারি 1 কোটি টাকা এই টাকাটাও পাবো এবং আমি যে টাকাটা আমার ওর সঙ্গে 1 কোটি টাকা ডিট হওয়ার পর আমি জায়গা বেচা কেনার পরে যে আমার 65 লাখ টাকা বাড়তি ছিল এই টাকাটাও আমাকে দিবে, কিন্তু কোনো টাকাই আমাকে দেয়নি। চুক্তিপত্রের একটি গুরুত্বপূর্ণ দিক, সাইফুল ইসলাম তার অফিসিয়াল প্যাডে লিখিত দেন যে তিনি রকিবুল ভুইয়াকে সমস্ত জমির জন্য সম্পূর্ণ মূল্য পরিশোধ করবেন এবং কোনো অবস্থাতেই রকিবুলকে ডিঙিয়ে সরাসরি মূল মালিকের সাথে লেনদেন করবেন না। এই যে দেখেন, আমরা একটা ডকুমেন্ট করতেছি, আমার সিগনেচার আছে, জাহাঙ্গীরের সিগনেচার আছে, আপনি সিগনেচার দিবেন, সাইফুল হক শামসুল আলম সিগনেচার দিবে, ওনার বউ সিগনেচার দিবে, কোনো অসুবিধা নেই ভাবি। আপনি টাকাটা দেন, এই যে আজকে 25 তারিখ আপনি টাকাটা দিবেন, আগামী মাসে 7 তারিখের মধ্যে আপনি টাকাটা ফেরত পাবেন। আমরা এটা কখনো যাচাই বাছাই করতে জানি, কারণ আমরা ওর কথার উপরে বিশ্বাস করছি। মধ্যেখানে আবার 19 সালে করোনা শুরু হয়েছে। এই করোনার সময় 2-3 বছর সবকিছু বন্ধ ছিল, যে কারণে আমরা ওই সময় অতটা গুরুত্ব দিই নাই। রকিবুল প্রথম ধাপে তার মা রেহেনা বেগমের জমির অংশ 5 কাঠা সহ অন্যান্য মালিকদের সঙ্গে দরদাম করে জমি ক্রয় প্রক্রিয়া শুরু করেন। মা ছেলের সম্পর্কের কারণে প্রথম 5 কাঠা ক্রয় করতে কোনো সমস্যা হয়নি, কিন্তু জটিলতা সৃষ্টি হয় শামসুল হকের অংশ নিয়ে। কেউ জায়গাটা বিক্রি করতে চাইতেছিল না সাইফুলের কাছে, যার জন্য আমার আম্মাকে প্রথমে টার্গেট করে। যে টাকা বায়না করছে সেটা প্লাস আমাদের যেটা বাকি আছে সম্পূর্ণ টাকা আমরা একবারে পাবো, সেই কারণেই আমরা জায়গাটা মানে
শামসুল হকও আমাদের প্রতিবেশী। আমাদেরকে বললো যে ভাই আপনার জায়গাটা বিক্রি করে দিই, আপনাকে একটা ভালো পরিমাণ টাকা দিব। তো সে আমাদের যে পরিমাণ টাকার কথা বললো এতে আমরা খুব মানে খুশি হলাম। আমাদের জায়গার পরিমাণ ছিল 5 কাঠা, প্রতি কাঠা ওই বিক্রি করছে 1,20,00,000 টাকা করে, আর আমাদেরকে দিছে এভারেজ 1 কোটি টাকা করে 29 কাঠা। পরে আমরা প্রথমে 2টা জমি রেজিস্ট্রি দিয়েছি, আমাদেরটা সামনেরটা, তারপর 3 নাম্বারটা 4 নাম্বারটা। জমির 6 জন মালিকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল শামসুল হকের 4.96 কাঠা। শামসুল হক জানান তার এই গুরুত্বপূর্ণ জমিটি একটি ব্যাংকের কাছে বন্ধক আছে। ব্যাংকের কাগজপত্র এবং বন্ধক ছাড়াতে হলে তাৎক্ষণিক 2 কোটি টাকা প্রয়োজন। এই 2 কোটি টাকা পরিশোধ না করলে জমির মালিকানা হস্তান্তর সম্ভব নয়। রকিবুল ও সাইফুল দুজনই এই গুরুত্বপূর্ণ অংশটি হাতছাড়া করতে চাননি, তাই তারা উভয়ে মিলে এই 2 কোটি টাকা পরিশোধের সিদ্ধান্ত নেন। শামসুল হকের জমিটা ব্যাংকে মর্গেজ আমরা জানি না, শামসুল হক বলল যে আমাদেরকে ভাই 2 কোটি টাকা দেন, হ্যাঁ আমরা যে টাকাটা জমা দিয়ে আমি ব্যাংকের থেকে মূল কাগজটা ওটা আপনাদেরকে রেজিস্ট্রি দিয়ে দিতেছি, যে সপ্তাহখানেকের ব্যাপার, সপ্তাহ 10 দিন। হ্যাঁ, সাইফুল অনেক বুঝায় শোনে, অনেক কয়া মানে কীভাবে জানি আমাকে মানে হিপনোটাইজ করে ফেলাইছে ওই আর জাহাঙ্গীরে মিলা। 2018 সালের 20 আগস্ট একটি লিখিত সমঝোতা চুক্তি হয়। চুক্তিতে স্পষ্ট উল্লেখ ছিল সাইফুল ইসলাম দেবেন 1 কোটি টাকা, রকিবুল করিম ভুইয়ার মা রেহানা বেগমের পক্ষ থেকে দিবেন 1 কোটি টাকা। শামসুল হক এই 2 কোটি টাকা নিয়ে ব্যাংক থেকে কাগজপত্র ছাড়িয়ে নেবেন এবং জমির মালিকানা রকিবুল ও সাইফুলকে বুঝিয়ে দিবেন। শামসুল হক, রেহানা বেগম এবং সাইফুল ইসলামকে এই 2 কোটি টাকার বিপরীতে সমানকে 2টি চেক প্রদান করেন, যা পরবর্তীতে জমি হস্তান্তর না হলে ফেরতযোগ্য। সে মূলত কাঁচা বায়না করেছিল এবং 1 কোটি টাকাতে চেক দিয়েছিল। এটা হয়েছিল ওই মিডিয়াম্যান সাইফুলের অফিসে। যুবলীগের একজন নেতা ছিল জাহাঙ্গীর, সে ছিল সাইফুলের পার্টনার ওই সময়। আর ছিল আমার ভাই ছিল, শামসুল হক ছিল এবং সাইফুল ছিল। কথা ছিল এই জায়গাটা যখন বিক্রি হবে আমাদের বায়নার টাকা প্লাস আমরা ওইখানে আমাদের আরো কিছু টাকা বাকি রয়ে গেছে, সব মিলাই আমাদের একসাথে দিবে, কিন্তু তারা পরবর্তীতে আমাদের কোনো টাকাই দেয় না। রকিবুল ভুইয়া নিশ্চিত করেন যে তার মা ছেলে মিলে তাদের জীবন ধারণের একমাত্র অবলম্বন থেকে 1 কোটি টাকা পরিশোধ করেছিলেন। সাইফুল তাদের আশ্বাস দিয়েছিলেন যে তিনি সব সামলে নেবেন, কিন্তু দিনের পর দিন যাওয়ার পরও শামসুল হক জমি হস্তান্তর করলেন না, চেকও ফেরত দিলেন না। সাইফুলের পক্ষ থেকে কেবল বলা হচ্ছিল ব্যাংকের কাজে সময় লাগছে। রকিবুলের পরিবার তখনও বুঝতে পারেননি এই সময়ক্ষেপণই ছিল মূল প্রতারণার চাল। সে খুব জোর করে আমার আম্মাকে ওর অফিসে নিয়ে যায়, সে মানে বিভিন্নভাবে মানে আম্মাকে ইনফ্লুয়েন্স করতে থাকে। আম্মা টাকা দিবে না, আম্মাকে ও অফিসে টাকা নিয়ে আম্মার হাতে পায়ে ধরে বুঝা যে ভাবি অল্প কয়েকদিনের ব্যাপার, এটা আমার মানিজ্যতের ব্যাপার, আপনি যদি টাকাটা দেন আমার মানিজ্যতলা টান দিব, হাতে পায়ে ধরে আম্মার থেকে এই টাকাটা নেয়। আমরাও ছিলাম, আম্মার থেকে 1 কোটি টাকাটা নেয় নিয়ে শামসুল হক হয় 1 কোটি, আমরা 1 কোটি, 2 কোটি টাকা বায়না করি। 7 দিন 10 দিন পর পরে আমরা সাইফুলের সাথে যোগাযোগ করি এবং বললেই সাইফুল বলে যে এই তো 2 দিন পরে, এই তো 3 দিন পরে, 3 তারিখ, এই 7 তারিখ, এই 15 তারিখ। এভাবেই দিন যায়, মাস যায়, কেটে যায় 7টি বছর। রকিবুল ও তার পরিবার চরম আর্থিক দুশ্চিন্তার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন। 2025 সালে হঠাৎ তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। তারা জানতে পারলেন শামসুল হক সমস্ত টাকা এবং 4.96 কাঠা জমি রকিবুলকে বাদ দিয়ে সরাসরি সাইফুল ইসলামের নামে হস্তান্তর করে দিয়েছেন। দিন যায়, বছর যায়, সে খালি ঘুরায়, খালি বলে হেলথ কেয়ার নেয় না, ওর মালিকের আজকে অসুখ, আজকে ওই মানে ওই আরেক মালিক তার এই সমস্যা, আজকে ওই অফিসারের এই সমস্যা, এরকম করতে করতে সে আমাদের খালি ঘুরাইতেছিল। শামসুল হকের কাছে যখন আমরা যাই, শামসুল হক বলে টাকা তো আমি দিব না, টাকা দিবে সাইফুল, সে আমাদের কাছে টাকা নিয়ে গেছে। সাইফুলের কাছে আমরা যখন যাই, সাইফুল আমি তো কোম্পানি থেকে কোনো টাকা পাই নাই, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে সে টাকা আজকে থেকে আর 2019 সালে সে টাকাটা তুলে সে খেয়ে ফেলছে। আমরা কোম্পানির সাথে যোগাযোগ করতে কোম্পানি আমাদের জানাই দিছে যে সে টাকা সে নিয়ে নিছে। অনুসন্ধানে জানা যায় শামসুল হককে সাইফুল ইসলাম একটি লিখিত পত্রে আশ্বস্ত করেন যে রকিবুলের দেওয়া 1 কোটি টাকা তিনি শামসুল হককে পরিশোধ করবেন এবং সব আইনি জটিলতা তিনি সামলাবেন। এই পত্রটি ছিল মূল প্রতারণার দলিল। আমরা মানে ভুলেও বিশ্বাস করতে পারি নাই যে সে আমাদের সাথে এরকম প্রতারণা করবে। রকিবুলের ভাই এই ঘটনাটিকে সম্পূর্ণ অপরাধমূলক বলে অভিহিত করেন। তিনি বলেন তাদের মায়ের টাকা সাইফুল আত্মসাৎ করেছেন এবং মূল চুক্তিপত্র ভঙ্গ করেছেন। এর মাধ্যমে তারা দ্বিগুণ প্রতারণার শিকার হয়েছেন। সে আমাদের বাসায় আসছে, খাইছে, সে আমাদের বাড়ি করে দিছে, টাকা পয়সাও কিছু পাওনা ছিল সেই টাকাও সে রাখছে পাওনা, আমরা পরবর্তী সেটা দিয়ে দিছি। কিন্তু সাইফুল যে মানে ভিতরে ভিতরে এত বড় প্রতারণা করতেছে বছরের পর বছর ধরে, এটা আমরা কেউ বুঝতে পারিনি। শামসুল হক এবং সাইফুল এরা দুজনেই চিট করেছে। শামসুল হক, সাইফুল এবং জাহাঙ্গীর
এই তিনজনই সংঘবদ্ধ চক্র। দর্শক, টাকা হস্তান্তরের পর কি এমন ঘটেছিল যে রকিবুল করিমের পাওনা কোটি টাকার অংশ অর্থাৎ তার মায়ের দেওয়া কোটি টাকা সবটাই আত্মসাৎ হলো? সেই ভয়ঙ্কর প্রতিপক্ষ সাইফুলের ক্ষমতা ও উত্থানের গল্প জানাবো একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। সাইফুল ইসলামের অতীত জীবন বিশ্লেষণ করে আমরা জানতে পারি সাইফুল ইসলাম একসময় ছিলেন রাজমিস্ত্রি সহকারী, কিন্তু পরবর্তীতে তিনি তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা জাহাঙ্গীর আলমের সাথে সখ্যতা গড়ে জমি দখল এবং অবৈধ ব্যবসার মাধ্যমে ক্ষমতাশালী হন। সাইফুল ইসলাম, পিতা মৃত জয়নাল আবেদিন, স্থায়ী ঠিকানা ভোলা জেলার সদরে। একসময় কাজের সন্ধানে ঢাকায় এসে ঠাঁই হয় হাতিঝিল বাগিচার টেক এলাকায়। তার প্রথম জীবন শুরু হয় একজন রাজমিস্ত্রির সহকারী হিসেবে। 2014 সালের পর থেকে তার জীবনে আসে পরিবর্তন। তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাবশালী যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে তার সুসম্পর্ক তৈরি হয়। আওয়ামী ক্ষমতার দাপটে দুজন মিলে শুরু করেন ডেভেলপমেন্টের ব্যবসার নামে নিরীহ মানুষের জায়গা জমি দখল এবং অবৈধ প্লটিং। তার বিরুদ্ধে অভিযোগ, এই সময়ে তিনি বহু নিরীহ মানুষের জমি জাল দলিলের মাধ্যমে আত্মসাৎ করেছেন। জাহাঙ্গীর হচ্ছে সাইফুলের পার্টনার, জাহাঙ্গীর হচ্ছে যুবলীগের সেক্রেটারি ওই সময় তৎকালীন, এবং এই এলাকা সব জাহাঙ্গীরের নিয়ন্ত্রণে ছিল। এখানে কোনো লোক আসতে পারতো না, কোনো পার্টি আসতে পারতো না জায়গা দেখতে। আমরা অনেক পার্টি দেখাইছি, বিক্রি করতে পারি না। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতন হলে জাহাঙ্গীর আলম বৈষম্য বিরোধী মামলায় জড়িয়ে পলাতক হন। এই সুযোগে সামনে আসেন সাইফুল ইসলাম। তিনি দ্রুত রাজনৈতিক পথ পরিবর্তন করে হাতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ বাগিয়ে নেন। এখন বিএনপির থানার যুগ্ম আহ্বায়ক, তখন কিছু ছিল না বিএনপির। ও তখন ছিল ব্যবসায়ী এবং সন্ত্রাসী, এবং জাহাঙ্গীরকে সাথে নিয়ে সব কাজ করতো। জমি দখল, মারামারি, কাটাকাটি, অন্য অনেক জমি দখলের মামলা আছে। ক্ষমতার উৎস বদল হলো সাইফুলের দাপট বিন্দুমাত্র কমেনি। জাহাঙ্গীর হলো যুবলীগের ছিল, নেতা ছিল, বড় নেতা। ওই সব কিছু প্রভাব খাটাইছে। ওই মানে মূলত চিটারি করছে। ও তো এখন পলাতক, এই এলাকায় থাকে না, আগে বাগিচার থেকে থাকতো। পলাতক কেন? যত 2 নম্বরে ঝামেলা করছে, এখন পলাইব না। হাতিঝিল এলাকায় বিভিন্ন জায়গা তিনি ক্ষমতার দাপটে দখল করেছেন। এলাকায় তার কয়েকটি সন্ত্রাসী গ্যাং সক্রিয়। অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসন তার ব্যাপারে নীরব থাকে, কারণ তার খুঁটির জোর অনেক গভীরে। শামতুল্লাহের সাথে বায়না করার পরে সাইফুল 1 কোটি টাকা দিচ্ছে, রোমান 1 কোটি টাকা দিচ্ছে। দুইজনে বায়না করছে, বলছে যে রেজিস্ট্রিটা তৈরি হবে, টাকাটা পরে পাইবা। কিছুদিন পরে আপনার জানতে পারলাম যে এটা রেজিস্ট্রি হয়ে গেছে। তারা দুইজনে মিলিতভাবে টাকাটা মানে খেয়ে ফেলেছে। তাজুল ইসলাম জানান, সাইফুলকে টাকার কথা বললেই তিনি সরাসরি হুমকি দিতেন। তিনি বলেন, সাইফুল একসময় রাজমিস্ত্রির কাজ করলেও এখন কোটি কোটি টাকার মালিক। এই পরিবর্তন এসেছে কেবল জোর জবরদস্তি আর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে। সাইফুল ওই যে অনেক আগে থেকে ওই যে 90-95-তে লেবারের কাজ করতো, তারপরে আস্তে আস্তে ইয়ে হয় আপনার রাজমিস্ত্রির কাজ করে। এইভাবে যে নৃশংসতা করছে, এগুলো কি জানেন না আপনারা? কম বেশি জানি না, তা না জানি। আবার মানুষজন অনেকে অনেক কথা বলে। এখন কথা হচ্ছে এগুলা নিয়ে তো আমি কি বলতে পারি বলে, আমারও তো জীবনে নিরাপত্তা আছে। আমি যদি ওর বিরুদ্ধে কিছু বলতে চাই, সমস্যা হতে পারে না। সে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে, তারপর আরো সিন্ডিকেট মিন্ডিকেট উনি জড়িত আছে। কেউ ভয়তে মুখ খুলতে পারতেছি না, আমরা নিজেরাও আছে আতঙ্কের ভিতরে। সে হুমকি দুমকি দেয় বা উড়াইয়ে নিয়ে যাবে বাসা থেকে, একটা ঝামেলার ভিতরে মানে ফালাই দেবে। এই ভয়ে আমরা কেউ মুখ খুলতে পারতেছি না। শুধু সাইফুল নন, তার ছেলে প্রান্ত ইসলামও এলাকায় চালায় চরম দাপট। এলাকার সাধারণ মানুষদের মারধরের একাধিক অভিযোগ রয়েছে প্রান্তর বিরুদ্ধে। আমাদের হাতে আসা একটি ফুটেজে দেখা যায় সাইফুলের ছেলে প্রান্ত প্রকাশ্য দিবালোকে হাতুড়ি দিয়ে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধর করছে। সাইফুল সাহেবের ছেলে কিছুদিন আগে এখানে মারামারি করেছিল, এটা বিষয় নীতি মামলা, ওই মারামারি কিলে বলি বাগিচা থেকে চান্দা লইয়া এই গ্রুপ ওই গ্রুপ, কদিন পর পুলিশ আয় পাহারা দেয়। যে পোলার মারছে ও দলীয়
হয়তো আপনি কিছু লেনদেন ভুল বুঝাবুঝির মধ্যে এরকম হয়েছে আর কি। এছাড়া বর্তমানে সাইফুল যে বিলাসবহুল অফিসটি ব্যবহার করছেন সেটির নেপথ্যেও রয়েছে দখলের গল্প। এটি বিপ্লব নামে এক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক দখল করা। ভুক্তভোগী বিপ্লব অভিযোগ করে তার জমি রাতের অন্ধকারে এসে জোর করে দখল করে নেওয়া হয়েছে। তার কাছে সমস্ত বৈধ দলিল থাকা সত্ত্বেও তিনি প্রশাসনকে জানিয়ে কোনো প্রতিকার পাননি। তারপরে গত প্রায় 2-2.5 বছর হয়ে গেছে হঠাৎ একদিন সে ওই জায়গাটার লোকজন নিয়ে গিয়ে আর কি, আমি ছিলাম না, দারমান ছিল, দারমান বের করে জায়গা দখল করে নেয় আর কি। বেশি কিছু বলতে গেলে আর এখানে আমার তখন বা লোকজন তেমন কেউ নাই, আমি একাই, যার কারণে এই অবস্থায় আছে আর কি। বেশি শক্তির কারণে তার সাথে চলে আসতে পারি না বা এরকম চিন্তা করি না, এই তার সুবিধা এই জায়গায়। রকিবুলের চাচা মারুফ আলম নিশ্চিত করেন যে টাকা চাওয়ার কারণে সাইফুল গুন্ডা দিয়ে মারধর করান। রুমান ওর কাছে 1,65,00,000 টাকা পাবে, দিচ্ছি করে আর দিচ্ছে না। সাইফুল তো নানান কিছুর লগে জড়িত, জমির ব্যবসা করে, এইটা করে এইটা করে, এই যে দখল করে, ভালো মন্দ লোকের সাথে উঠা বসা, এটাই ওর প্রভাব। আবার ছোট ভাইয়ের গায়ে বলে সে হাত তুলেছিল কেন? ওই জায়গা জমি নেই ওর, ওই যে পাশের জায়গাটা আমাদেরও বলে ওর, এইসব নিয়ে ওর ভিতরে একটাই পরে আমার ভাইয়ের লোকে মারামারি করছে। রকিবুলের প্রবাসী চাচা মাসুদ আলমকে জমি নিয়ে কথা বলার জন্য সাইফুলের লোকজন বেধড়ক মেরেছে। সাইফুলের সাথে আপনার কি হয়েছিল? আমার জায়গার মধ্যে আমি দেশে গেছিলাম, দেশের জায়গার মধ্যে সাইনবোর্ড লাগাই, যেদিন আমাকে অ্যাটাক করা এবং তা বলা বলি করতো যে এইখানে আমার আর 1 কাঠা জায়গা আছে, সে দখল করার পাইতারা করতেছিল। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অ্যাটাক করাইছিল। এরপরে আমি হাতিঝিল থানায় মামলা করছি। তার সন্ত্রাসী বাহিনী আছে, তো সে তো খারাপ লোক পালে। আচ্ছা, মারামারিটা কোথায় হয়েছিল? একেবারে আমার জায়গার ভিতরে, আমার সম্পত্তির মধ্যে, একেবারে আমার সম্পত্তির দোকানের সামনে। তখন কি সাইফুল ছিল? সাইফুল আন্ডারগ্রাউন্ডে ছিল, তারই তো লোকজন সব। একটা জমি দখল করার জন্য সে তাকে পিটাইছে। আমার চাচা আমেরিকা নিবাসী, সেখানে আসার পরে সে আমার চাচাকে যদি পিটাইছে, সেটা দেখেন এই যে ইত্তেফাকে সে নিউজটা হয়েছে, সমকালে সে নিউজটা হয়েছে, নয়া দিগন্তে সেই খবরটা হয়েছে। সাইফুলের এই প্রতারণার চক্রে শামসুল হকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ। শামসুল হক জানতেন যে 2 কোটি টাকার 1 কোটি টাকা রকিবুলের মায়ের, তবুও তিনি কেন শুধু সাইফুলের কথায় জমি রেজিস্ট্রি করে দিলেন? শামসুল হক চিটিং করেছে একরকম। ওর কিছু লোকের মাধ্যমে তারা আমরা ইনডিরেক্টলি জানতে পেরেছি যে 2019 সালে কোম্পানি টাকাটা তাদের দিয়ে দিয়েছে। শামসুল হকের কাছে যতবার বলেছে, শামসুল হক বলেছে সাইফুলের কাছে জানাক না, বলে কি যে না ওরা জায়গা বুঝে নিছে, ওরা দিবে আমাকে টাকা। এই করতে 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 মনে করেন 7 বছর চলে গেছে, আমার মাকে খালি আশাই দিয়ে রাখছে। অনুসন্ধানে জানা যায় শামসুল হক অর্থনৈতিক সংকটে ছিলেন। সাইফুল সেই সুযোগ নিয়ে তাকে অতিরিক্ত কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখান এবং রকিবুলের দেওয়া 1 কোটি টাকার দায় নিজে বহন করার লিখিত গ্যারান্টি দেন। সাইফুল সাহেব বলে যে উনি আমার সাথে ব্যবসা করছে, আমাদের লাভ লসের অনেক হিসাব আছে, আমি ওনার টাকা দিব না দিব এটা হক ভাই আমি বলবো, তাহলে আপনি আমার চেক দেন, আমি চেক দিচ্ছি আপনার, আমি আপনাকে টাকা পেমেন্ট করবো। আর ভাই এখন তো আর সেই নাই, সাইফুল সাহেব হচ্ছে এখন ওখানকার বড় নেতা, উনি আছে যুবলীগের অমক তমক। আমার সাথে কথা বলি এখন পারা যায় ভাই, ওনার কাছে প্রত্যেকদিন 50 জন 100 জন মিটিং নিয়ে বসে থাকে। এই অতিরিক্ত প্রলোভন এবং গ্যারান্টি শামসুল হককে আইন ও নৈতিকতা ভঙ্গ করতে বাধ্য করেন। শামসুল হক মনে হয় কিছু টাকা পয়সা খাইছে আর কি সাইফুলের কাছ থেকে, এই কারণে শামসুল হক সাইফুলের কিছু বলে না, তো ওরা দুইটাই মানে আলাদা গোপনভাবে কথাবার্তা বলে। দর্শক, এই ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে আসা অভিযোগ ও প্রমাণ নিয়ে অপরাধের খোঁজ টিম সরাসরি তার মুখোমুখি হবে। তার দাবি অনুযায়ী এসব কি কেবলই রাজনৈতিক দ্বন্দ্ব, নাকি নেপথ্যে রয়েছে চরম প্রতারণা? যাচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরব শীঘ্রই, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত অপরাধের খোঁজে। আমাদের অনুসন্ধানে রকিবুল করিম ভুইয়ার সাথে সাইফুল ইসলামের কোটি টাকার প্রতারণা এবং তার ক্ষমতার বিষয়টি উঠে এসেছে। এখন আমরা সেই অভিযুক্তের মুখোমুখি হব এবং তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগের উত্তর জানার চেষ্টা করব। অপরাধের খোঁজ টিম অবশেষে সাইফুলের অফিসে যায় এবং তার সামনে অভিযোগের পাহাড় তুলে ধরে। জায়গা দখলের অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তিনি এটিকে তার রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো নাটক বলে অভিহিত করেন। আপনারা একজনের কথা করলেন, আল্লাহ ভাগ একজন কিন্তু উপরে আছে, আমি কতটুকু দোষী
ও তো নির্দোষী। রকিবুল করিমের পাওনা টাকা এবং তার মায়ের দেওয়া 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, তিনি কোনো টাকা আত্মসাৎ করেননি, বরং উল্টো রকিবুল করিমকে প্রতারক হিসেবে আখ্যায়িত করেন। আমি তো তার মাত্র টাকা নিইনি, টাকা নিছি রুমান, আমার সাথে লেনদেন রুমান। রুমানের মায় আমারে ফোন করবো 7টায়, রুমান 6টায় ফোন দিয়া কয় কাকা মায় কিন্তু ফোন দিবে, টাকা তো রুমানের অ্যাকাউন্টে। তার ছেলে প্রান্তর মারধরের ভিডিও এবং তার লোকজনের দ্বারা মাসুদ আলমকে মারধরের অভিযোগ প্রসঙ্গে সাইফুল ইসলাম বলেন, তার ছেলেকে অযথা জড়ানো হচ্ছে। তিনি সরাসরি সন্ত্রাস পরিচালনার অভিযোগ অস্বীকার করেন। এই যে বিদেশি রকিবুল সাহেবের মায়ের কথা কইছেন, আচ্ছা আচ্ছা আপনি দেখেন আমার মনে গাছের পাতা দেওয়া করবো, আমি এই জায়গায় না ছিলাম না। আমার এই বাড়িওয়ালায় ফোন দিছে যে মামা আপনার মার্কেটের সামনে মারামারি হইতেছে, আমি ওসি সাহেবের ফোন দিলাম, রাজু সাহেব। অন্যদিকে সহযোগী জাহাঙ্গীর সাইফুলের বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতা অকপটে স্বীকার করেন। সাইফুল নামে কাউকে কি চিনতেন হাতিঝিরা এলাকার? জি জি। উনি আর আপনি মিলে নাকি বলে বিভিন্ন মানুষের জায়গা দখল করে নিয়েছে। না, এটা প্রশ্ন আসে না। বিপ্লবের সাহেবের সাথে এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। আপনি বিপ্লব সাহেবকে জিজ্ঞেস করতে পারেন। বিপ্লব সাহেব তো আপনার একটা গ্রুপ থেকে কিনে নিছে, একটা পার্টি থেকে কিনে নিছে। এখন সাইফুল সাহেব দাবি করতেছে সে দখলের মালিক আর কি। সবাই বলছে সাইফুলের অনেক ক্ষমতা, সে ক্ষমতা ব্যবহার করতেছে। এটা এখন হচ্ছে বিএনপি জামাতের ক্ষমতা, তো এরা তো আসলে এখন ক্ষমতা দেখানো এটা স্বাভাবিক ব্যাপার। রোমানের ব্যাপার যেটা বলছেন এটা ঠিক আছে, লেনদেন ছিল। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছিলাম, রোমানের যে লভ্যাংশ বলেন আর যেটা বলেন এটা দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওটা এখনো পর্যন্ত ফয়সালা হয় না। অনুসন্ধান চলতে থাকে সাইফুলের চরম প্রতারণা এবং তার ক্ষমতার দাপট রকিবুল করিম ভুঁইয়ার পরিবারকে মানসিকভাবে বিধ্বস্ত করে দেয়। একদিকে পাওনা টাকা না পাওয়ার হতাশা, অন্যদিকে সাইফুলের হুমকির চাপ, এই দুয়ে মিলে রকিবুলের মমতাময়ী অসুস্থ মা রেহানা বেগমের স্বাস্থ্যের চরম অবনতি ঘটে। আমার আম্মা যেহেতু ডায়ালিসিসের পেশেন্ট, আমাদের তো মানে আনলিমিটেড টাকা লাগতেছিল। যখন খুব ক্রাইসিস চলতেছে তখন তো আমাদের টাকা লাগবেই, তখন সাইফুলের কাছে আমরা বারবার যাই ফোন দিলাম। পরে আমার বড় বোন গেছে, পরে আমার বড় বোনের সাথে ঝগড়াঝাটি, আমার বড় বোনকে মারতে নিয়েছিল। পরে আমার বড় বোন এসে আমার আম্মাকে বলছে যে আম্মা এরকম, ও তো টাকা দিতে চায় না, ও বলছে কিসের টাকা পাও, টাকা দিব না। এটা শোনার পরে আমার আম্মা খুব অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে পরে আমরা 22 তারিখে আম্মাকে ভর্তি করি। সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে, কোন টাকা কিসের টাকা, এই কথা শোনার পর আমার মা অসুস্থ হয়ে গেছে এবং সে যে তারপরে যে সে যে বিছানায় পড়ে গেছে সে আর উঠতে পারেনি। অসুস্থ রেহানা বেগম, যার 1 কোটি টাকা আত্মসাৎ করা হয়েছিল, সেই শোক এবং আর্থিক অনিশ্চয়তা সইতে না পেরে সম্প্রতি পৃথিবীর মায়া ত্যাগ করেন। এই করুণ পরিণতি সাইফুলের প্রতারণার অপরাধকে আরো ভারী করে তোলে। রকিবুল করিম ভুঁইয়া গভীর হতাশা ব্যক্ত করে জানান, তার মায়ের টাকা, তার ভবিষ্যৎ সব কেড়ে নিয়েছে সাইফুল। তিনি বলেন, একদিকে মা হারানোর শোক, অন্যদিকে কোটি টাকার বেদনা। তিনি শুধু চান প্রশাসন নিরপেক্ষ তদন্ত করুক। ভর্তি করার পর আমরা আম্মাকে বের করতে পারি না। আম্মা ওখানে ঢোকার পরে আইসিইউতে আপনি হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করে ওইখানে লাইফ সাপোর্টে ছিল 16 দিন, থাইকা 18 তারিখে মারা গেছে এই টাকার শোকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে পরিষ্কারভাবে বলেছেন, অনৈতিক কাজ বা অন্যায়ের পক্ষে বিএনপি থাকবে না। কোনো ব্যক্তির অপরাধের কালিমা দলের উপর কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না, বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। দর্শক, একদিকে রকিবুল ও তার পরিবারের সুনির্দিষ্ট অভিযোগ এবং প্রমাণ, অন্যদিকে সাইফুল ইসলামের অস্বীকার এবং পাল্টা রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আজ বিদায় নিচ্ছি, তবে বিদায় নেবার আগে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অনিয়ম চিত্রের খোঁজ পেলে আমাদেরকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরাধের খোঁজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।